জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে লজিক্যাল রিজনিং এর ক্ষেত্রে মোটামুটি 3-4টে জিনিস দরকার পড়ে। সেইগুলো জিনিসগুলো তার বেসিক গুলো আমাদেরকে আগে ক্লিয়ার করে রাখতে হবে। রিজনিং কথার অর্থই হচ্ছে যে যেখানে তুমি কোনো কিছুকে জুড়ে বা কোনো কিছুকে বাদ দিয়ে যুক্তি সহকারে যখন কোনো মতটাকে প্রতিষ্ঠিত করো, সেটা আবার লজিকের মাধ্যমে, তখনই সেটাকে লজিক্যাল রিজনিং বলে। এখন আমাদের যে লজিক্যাল রিজনিং এর পার্টটুকু আছে, তার মধ্যে যে জিনিসগুলো বুঝতে হবে সেই জিনিসগুলোর টার্মগুলো কিছুটা এরকম। যেমন আমরা যখন কোনো স্টেটমেন্ট কাউকে বলি, সেটা প্রশ্ন হতে পারে বা সেটা কোনো কথা হতে পারে। যে কোনো রকমের স্টেটমেন্ট যখন আমরা দিই, সেই স্টেটমেন্টের মধ্যে একটা স্টেটমেন্ট যখন আমরা দিই, তখন সেটা অনেক রকমের, অনেক কটা স্টেটমেন্ট হতে পারে। একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, বা কোটি হতে পারে, লক্ষ হতে পারে। তো এই স্টেটমেন্টগুলোতে, এই প্রত্যেকটা স্টেটমেন্টগুলোকে এক এক করে যেটা বলে সেটাকে বলা হয় প্রিমাইস। স্টেটমেন্টগুলোকে এক এক করে বলা হয় প্রিমাইস। এবং এই প্রিমাইসের ভিত্তিতেই আমাদেরকে শেষে গিয়ে একটা অন্যরকম স্টেটমেন্ট বের করতে হয়। সেটার একটা স্টেটমেন্ট যেটাকে বলা হয় কনক্লুশন। ঠিক আছে? আমরা যখন কোনো কিছু কথা বলি বা যুক্তি দিই বা স্টেটমেন্ট দিই, তখন এই স্টেটমেন্টের প্রত্যেকটা স্টেটমেন্টকে আমরা বলি প্রিমাইস। আর তার বদলে যখন সেই প্রিমাইস থেকে একটা পরিণতিতে পৌঁছায়, তখন সেটাকে বলা হয় কনক্লুশন। এই প্রিমাইস আর কনক্লুশনকে একত্রে বলা হয় আর্গুমেন্ট। আর্গুমেন্ট কথার বাংলা মানে হচ্ছে যুক্তি। প্রিমাইস এবং কনক্লুশনের যৌথ, মানে এটাকে একসাথে বলা হয় আর্গুমেন্ট। আর্গুমেন্টকে বাংলায় বলা যেতে পারে যুক্তি। স্টেটমেন্ট, প্রিমাইসও স্টেটমেন্ট, কনক্লুশন স্টেটমেন্ট, আর এদের দুজনকে একত্রে বলা হয় আর্গুমেন্ট। যেমন আমি বললাম যে সকালে ওঠা শরীরের পক্ষে খুব ভালো। কনক্লুশন আমি বললাম যে তার জন্য আমি 5টায় উঠি। এই যে দুটো স্টেটমেন্ট একসাথে দিলাম, যেটার প্রথমটা হচ্ছে প্রিমাইস এবং কনক্লুশনটা হচ্ছে, মানে তারপরে স্টেটমেন্টটা হচ্ছে কনক্লুশন। এই প্রিমাইস আর কনক্লুশন মিলে একটা আর্গুমেন্ট তৈরি হয়। আর্গুমেন্ট কথার অর্থই হচ্ছে যে কোনো রকমের যুক্তি। মানে এই সোজাভাবে বলা যেতে পারে যে কোনো একটা কারণ তার ফলাফলকে একসাথে যখন আমরা প্রেজেন্ট করি স্টেটমেন্ট স্বরূপ, তখন তাকে আর্গুমেন্ট বলবো। তখন তাকে আর্গুমেন্ট বলবো। তাহলে আর্গুমেন্ট কি দেখবো, যে an argument is a connected series of statement including one or more premises। এখনই যেটা বললাম যে একটা স্টেটমেন্ট হতে পারে, দুটো স্টেটমেন্ট হতে পারে, হাজারটা স্টেটমেন্ট হতে পারে। It intends to demonstrate that another statement, the conclusion, is true। এটা এই যে কোনো আর্গুমেন্ট এটাই প্রমাণ করার চেষ্টা করে বা ডেমনস্ট্রেট করার চেষ্টা করছে যে পরের কনক্লুশনটা প্রিমাইসের অ্যাকর্ডিংলি সেটা ট্রু কিনা। আর্গুমেন্টস অফার প্রুফ ফর আ ক্লেম। আমি কোনো কিছু যখন যুক্তি উপস্থাপন করছি, তখন তার জন্য প্রমাণ স্বরূপ, প্রমাণ যেটা সেটা আর্গুমেন্ট মানে অফার করে। দ্য স্টেটমেন্ট দ্যাট সার্ভস অ্যাজ আ প্রিমাইস অ্যান্ড কনক্লুশন আর সামটাইমস রেফার টু অ্যাজ প্রপোজিশন। তাহলে আমি যখন বললাম যে প্রিমাইস ওয়ানে যে সকালে ঘুম থেকে ওঠা ভালো, আর কনক্লুশন এখানে আরো প্রিমাইস দিতে পারি। কনক্লুশনটা কি, তাই আমি 5টায় উঠি। এখন কথা হচ্ছে
এই প্রথমটা প্রিমাইস, তারপরেরটা কনক্লুশন। প্রিমাইস অনেক কটা হতে পারে, প্রিমাইস 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 1000 হতে পারে। কনক্লুশন একটা হলো, এই প্রিমাইস এবং কনক্লুশনকে একটা মিলিয়ে বলা হচ্ছে আর্গুমেন্ট। কিন্তু এটাকে অনেক সময় আর্গুমেন্ট না বলে প্রপোজিশনও বলে। কি বলে? প্রপোজিশন। প্রিমাইস এবং কনক্লুশনকে একত্রে আর্গুমেন্টও বলে, আবার প্রপোজিশনও বলে। তাই এখানে বলা হয়েছে যে আর্গুমেন্ট সামটাইমস রেফার্ড অ্যাজ আ প্রপোজিশন, দে আর ডিক্লিয়ারেটিভ ইন সেন্টেন্সেস। আর্গুমেন্ট এর যে প্রিমাইস এবং কনক্লুশনটা হয় সবসময় দেখতে পারবো সেটা বর্ণনামূলক বা ডিক্লারেটিভ, প্রশ্নবোধক বা প্রশ্নসূচকে হয় না। এখন এই গোটাটাকে বলছে আর্গুমেন্ট। তাহলে তার প্রিমাইসের ডেফিনেশনটা কি? প্রিমাইস হচ্ছে সেই রকমের একটা স্টেটমেন্ট যেটা আমাদেরকে কোনো আর্গুমেন্টের কনক্লুশনে নিয়ে যেতে সাহায্য করে। এই প্রিমাইস একটা হতে পারে, দুটো হতে পারে, বা অনেক হতে পারে। এই চ্যাপ্টারের মধ্যে the word statements proposition have been used instead of the word premise. We will propositions in the coming section also. Premise টা আরো কি কি হয় সেটা আমি বুঝিয়ে দেব। আর কনক্লুশন কি? কনক্লুশন হচ্ছে সেই স্টেটমেন্ট যেটা আর্গুমেন্টের প্রিমাইসকে রিজন করে। মানে কনক্লুশন হচ্ছে প্রিমাইসের ফলাফল। প্রিমাইস হচ্ছে কারণ, কনক্লুশন হচ্ছে তার ফলাফল, পরিণতি। যেখানে আর্গুমেন্টস ইনফেরেন্সিয়াল হয় এবং তারা সবসময় কি করে, কোনো একটা জিনিসকে ইনফার করার চেষ্টা করে, এবং কনক্লুশনও কিন্তু সেখানে একটা ইনফারেন্সের কাজ করে, মানে উদাহরণ হিসাবে কাজ করে, রেফারেন্স হিসাবে কাজ করে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আর্গুমেন্টের 2 বা তার বেশি প্রিমাইস থাকে, কিন্তু যে আর্গুমেন্টে একটা রকমের মানে সিঙ্গেল প্রিমাইস থাকে, মানে এইটা যেমন আমি করেছি, এখানে সিঙ্গেল প্রিমাইস আছে, মানে একটাই প্রিমাইস, আর কনক্লুশনে একটাই আছে, কনক্লুশন সবসময় একটাই হয়। যেখানে প্রিমাইস একটা, সেই রকমের আর্গুমেন্টকে আমরা বলবো ইমিডিয়েট ইনফারেন্স। তাহলে কি বলবো? এই ধরনের আর্গুমেন্টটাকে কি বলবো? ইমিডিয়েট ইনফারেন্স। বেসিক্যালি কোনো আর্গুমেন্টে প্রিমাইস 2 বা তার থেকে বেশি হয়, কনক্লুশন একটা হয়, সেগুলোকে আর্গুমেন্ট আমরা বলবো। কিন্তু যদি প্রিমাইস একটা হয়, যেমন আমরা লিখেছি, তাহলে সেক্ষেত্রে এই আর্গুমেন্টটাকে বলা হয় ইমিডিয়েট ইনফারেন্স। খুব ভালো করে মনে রাখুন। দেখো, ইমিডিয়েট ইনফারেন্সের আমি একটা উদাহরণ নিয়েছি যেখানে একটাই প্রিমাইস, কনক্লুশন সাধারণত একটাই। যেখানে বলেছি, দেখো, নো আইটেমস অন মেনু আর ভেজিটেবল ডিশেস, কনক্লুশন বের করেছি, তাই জন্য নো ভেজিটেবল ডিশেস আর আইটেমস অন মেনু। এই ইমিডিয়েট ইনফারেন্সের প্রিমাইস যা, কনক্লুশন তাই কিনা এবং সেটা লজিক্যালি ঠিক কিনা তার ব্যাপারটা আমি পরে আসব। তুমি শুধুমাত্র ইমিডিয়েট ইনফারেন্সের আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, সেটা দেখে নাও। বলা হয়েছে যে মেনুতে কোনো আইটেমই ভেজিটেবল নয়, আবার উল্টোভাবেও কনক্লুশনে দেখতে পাচ্ছি নো ভেজিটেবল ডিশেস আর আইটেমস অন মেনু। ইমিডিয়েট ইনফারেন্সে এই নো দিয়ে শুরু হওয়া কোনো প্রিমাইসকে কনক্লুশনে একদম সরাসরি উল্টো করা যায়। হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আমি বলছি একটু পর এই ইমিডিয়েট ইনফারেন্সের ব্যাপারটা, যে কেন সব মানে সরাসরি মানে উল্টানো যায়। এখানে এখানে বলেছে, তুমি শুধু একটু ভালো করে বোঝো তোমরা, যে নো আইটেমস অন মেনু আর ভেজিটেবল ডিশেস, কোনো মেনুতে আইটেম নেই যেটা ভেজিটেবল ডিশেস, এবং সরাসরি এটাকে উল্টে লেখা যায়, তাই জন্য কোনো ভেজিটেবল ডিশেস মেনুতে আইটেম হিসাবে নেই। এখন প্রত্যেকটা এই যে আর্গুমেন্ট দিচ্ছি, তার প্রত্যেকটা সেটা স্টেটমেন্ট। যে আর্গুমেন্টটা দিচ্ছি প্রত্যেকেই সেটা স্টেটমেন্ট। কেমন? একটা স্টেটমেন্ট বা আর্গুমেন্টকে প্রিমাইস আর কনক্লুশনে ভাগ করেছিলাম, সেটা প্রত্যেকে একটা করে স্টেটমেন্ট। প্রিমাইস কি? কোনো কিছুর কারণ, যেমন এভিডেন্স বা একসেপ্টেড ফ্যাক্টস হিসাবে আমরা কোনো প্রিমাইসকে
প্রেজেন্ট করে থাকি। আর কনক্লুশন কি? কনক্লুশন হচ্ছে এমন একটা স্টেটমেন্ট যেটা এভিডেন্সকে ফলো করছে কিনা সেইটা আমাদেরকে দেখে নিতে হবে। হোয়াট ইজ ক্লেম টু ফলো ফ্রম দ্য এভিডেন্স। যদি প্রিমাইস যা লেখা আছে কনক্লুশন মানে সেটা ফলো না করে, তাহলে সেটা লজিক্যাল আর্গুমেন্ট হবে না। আমি জিজ্ঞেস করলাম বা আমি বললাম সূর্য পূর্ব দিকে ওঠে, আর তারপরে কনক্লুশন বললাম যে তাই মানে সূর্য পশ্চিম দিকে ওঠে বা ওঠে না, এটা কনক্লুশন হতে পারে না বা লজিক্যাল আর্গুমেন্ট হতে পারে না। তাই প্রিমাইস কে কনক্লুশন ঠিকঠাক ফলো করছে কিনা সেইটা দেখতে হবে। লজিক্যাল আর্গুমেন্টের বৈশিষ্ট্যই হচ্ছে যে আমি এভিডেন্স হিসাবে বা ফ্যাক্ট হিসাবে যেটা দিচ্ছি প্রিমাইসে, তার ফলাফল হিসাবে কনক্লুশন সেটাকে ফলো করছে কিনা, তা তবেই সেই আর্গুমেন্টটা একটা লজিক্যাল আর্গুমেন্টে পৌঁছাবে। এখন এই আর্গুমেন্টকে মূলত অনেক ভাগে ভাগ করা তো যেতে পারে, তবে তার প্রধান দুটো ভাগ হচ্ছে, একটা হচ্ছে ইন্ডাকটিভ রিজনিং আর একটা হচ্ছে ডিডাকটিভ রিজনিং। মানে যে কোনো রকমের আর্গুমেন্টকে দু রকম মানে অনেক রকম ভাগে ভাগ করা যায়, তবে ইন্ডাকটিভ রিজনিং আর ডিডাকটিভ রিজনিংটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। ইন্ডাকটিভ রিজনিংটা কি? একটা উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে। ধরো আমি বললাম ডিরেক্টিভ রিজনিং এর ক্ষেত্রে যে আচ্ছা, ইন্ডাকটিভ রিজনিং অ্যান্ড ডিডাকটিভ রিজনিং, এই দুটো রিজনিং এর মধ্যে পার্থক্য করতে গেলে দুটো জিনিস বুঝতে হবে। আর্গুমেন্টকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে, একটা ইন্ডাকটিভ একটা ডিডাকটিভ। ডিডাকটিভ রিজনিং কাকে বলে বা ইন্ডাকটিভ রিজনিং কাকে বলে? ইন্ডাকটিভ রিজনিং, ডিডাকটিভ রিজনিং কোনটা আগে সেটা বুঝবো। যদি আমি বললাম যে সমস্ত মানুষ হচ্ছে অল ম্যান আর মর্টাল, সমস্ত মানুষ হচ্ছে মরণশীল, এটা একটা প্রিমাইস। 2 নম্বর প্রিমাইস হচ্ছে আই অ্যাম এ ম্যান, আর কনক্লুশন টানলাম যে আই অ্যাম মর্টাল। দেখো এই উদাহরণটা একটু খেয়াল করলে বুঝতে পারবে ডিডাকটিভ রিজনিং কিসে কাজে দেয়। আমি উদাহরণটা দিয়েছি, প্রিমাইস 1-এ লিখেছি একটা স্টেটমেন্ট যে সমস্ত মানুষ হচ্ছে মরণশীল বা অল ম্যান আর মর্টাল। প্রিমাইস 2-এ দিয়েছি যে আমি একজন মানুষ, আই অ্যাম আ মর্টাল, আই অ্যাম এ ম্যান, তার এবং কনক্লুশন দিয়েছি আই অ্যাম মর্টাল। দেখো প্রিমাইস 1 এবং 2 খেয়াল করলে দেখতে পাবো যে এখানে আমি বলেছি যে সমস্ত মানুষ মরণশীল এবং আমি একজন মানুষ, এবং সেখান থেকে কনক্লুশন টেনেছি যে আমি হচ্ছি মরণশীল, তার কারণ আমিও মানুষ। তাহলে যেখানে অলরেডি একটা থিওরি দেওয়া আছে, সেটা হাইপোথিসিস এবং অবজারভেশনের মাধ্যমে কনফার্মেশনে পৌঁছায়, সেটাকে আমরা বলবো ডিডাকটিভ রিজনিং। যেখানে থিওরি তোমার কাছে আছে এবং সেটা হাইপোথিসিস অবজারভেশনের মাধ্যমে তুমি কনফার্মেশনে পৌঁছাচ্ছ, তখন সেটাকে বলবো ডিডাকটিভ রিজনিং। কিন্তু যখন আমি উদাহরণ দেব এইরকম যে রাম ইজ মর্টাল, শ্যাম ইজ মর্টাল, রঘু ইজ মর্টাল, তার জন্য এগুলো সব প্রিমাইস। হ্যাঁ,
প্রিমাইস 2, প্রিমাইস 3, আর কনক্লুশন টানলাম যে অল মেন আর মর্টাল। মানে দেখো, যখন বলছি রাম হচ্ছে মরণশীল, শ্যাম হচ্ছে মরণশীল, রঘু হচ্ছে মরণশীল, তখন কনক্লুশন টানছি এইরকম করে যে সমস্ত মানুষই মরণশীল। আমরা এইটা ইন্ডাকটিভ রিজনিং এর একটা এক্সাম্পল। কেন? ইন্ডাকটিভ রিজনিং এর ক্ষেত্রে যেটা হয়, আমাদেরকে অবজার্ভ করে থিওরিতে পৌঁছাতে হয়। দেখো, তার জন্য অবজার্ভের মাধ্যমে আমরা থিওরিতে পৌঁছেছি। আর ডিডাকটিভ রিজনিং এর ক্ষেত্রে কি হয়, যেখানে অলরেডি এস্টাবলিশড একটা থিওরি আছে এবং তারপর আমি কনফার্মেশনে পৌঁছাবো। খুব খুব মন দিয়ে এটা বুঝতে হবে, তার কারণ এখান থেকে ইন্ডাকটিভ ডিডাকটিভ রিজনিং থেকে একটা করে প্রশ্ন আসে। সো যখন আমরা অবজারভেশনের মাধ্যমে কোনো একটা সিদ্ধান্তে উপনীত হচ্ছি, তখন সেটাকে বলা হয় ইন্ডাকটিভ রিজনিং। মানে আমি চারপাশে দেখতে পাচ্ছি যে এই কুকুরটা মারা যাচ্ছে বা ওই কুকুরটা মারা যাচ্ছে, এই মানুষটা মারা যাচ্ছে, তার মানে সমস্ত যে জন্মেছে সে মারা যাবে, এই যে আমি সিদ্ধান্তে উপনীত হচ্ছি, তখন সেটা আমি ইন্ডাকটিভ রিজনিং করছি, মানে অবজারভেশনের মাধ্যমে থিওরিতে পৌঁছানো। কিন্তু আমি যখন বলছি যে সবাই তো মারা যাবে, তাহলে আমিও একদিন মারা যাব, এই যে আমার কাছে অলরেডি একটা থিওরি আছে, কিন্তু সেটা আমি আমার উপর অ্যাপ্লাই করছি এবং কনফার্ম হচ্ছি, মানে থিওরি থেকে কনফার্মেশনে আসছি, তখন সেটা ডিডাকটিভ রিজনিং এর মধ্যে পড়ছে। সো অবজারভেশন থেকে যদি থিওরিতে যাই, তাহলে জানবো সেটা ইন্ডাকটিভ রিজনিং, আর থিওরি থেকে কনফার্মেশনে এলে সেটা জানবো ডিডাকটিভ রিজনিং। এরকম করে মনে রাখবে যে ডিডাকটিভ রিজনিংটা হচ্ছে হিল ক্লাইম্বিং এর মতো, এটা হচ্ছে হিল ক্লাইম্বিং এর মতো। আর ইন্ডাকটিভ, এই ডিডাকটিভ রিজনিং এর, সরি, হ্যাঁ হ্যাঁ, ইন্ডাকটিভ রিজনিংটা হচ্ছে হিল ক্লাইম্বিং এর মতো। মানে আমি অবজারভেশনের মাধ্যমে থিওরিতে যাচ্ছি, মানে পাহাড় থেকে, মানে পাহাড়ে উঠছি আমরা, হিল ক্লাইম্বিং, এরকম করে মনে রাখবো। ইন্ডাকটিভ রিজনিং ইকুয়ালস টু হিল ক্লাইম্বিং বা পাহাড়ে ওঠা, যে আমি অবজারভেশনের মাধ্যমে একদম চূড়ায় পৌঁছাচ্ছি বা থিওরিতে পৌঁছাচ্ছি। আর ডিডাকটিভ রিজনিংটা কি? ডিডাকটিভ রিজনিংটা হচ্ছে ওয়াটারফল, এরকম করে মনে রাখবো যে উঁচু থেকে নিচুতে আসছে বা পাহাড় থেকে নিচে পড়ছে। যেমন থিওরি আমাদের কাছে অলরেডি এস্টাবলিশড আছে, তার বদলে আমরা কনফার্ম হচ্ছি, কোনো কিছু কনফার্মেশন পাচ্ছি। এই যে চারটে স্তর, থিওরি, হাইপোথিসিস, প্যাটার্ন, অবজারভেশন, এটা কিন্তু একদম আত্মস্থ করে রাখতে হবে। ঠিক আছে? ইন্ডাকটিভ রিজনিং এ প্রথমে অবজারভেশন, তারপর প্যাটার্ন, তারপর হাইপোথিসিস, তারপর হচ্ছে থিওরি। আর ডিডাকটিভ রিজনিং এ আসে সর্বপ্রথমে থিওরি, তারপর হাইপোথিসিস, তারপর অবজারভেশন, তারপরে কনফার্মেশন। আশা করি এটুকুতে সমস্যা নেই। তাহলে আর একবার বলি, ইন্ডাকটিভ রিজনিং কি? যেখানে আমাকে অবজার্ভ করে করে সিদ্ধান্তে পৌঁছাতে হয়, তখন সেটা ইন্ডাকটিভ রিজনিং হয়। আর ডিডাকটিভ রিজনিং কি? যখন সিদ্ধান্ত অলরেডি এস্টাবলিশড আছে, তার মাধ্যমে আমরা কোনো উদাহরণে পৌঁছাই বা কনফার্মেশনে পৌঁছাই, তখন সেটা ডিডাকটিভ রিজনিং এর মধ্যে পড়ে, ডিডাকটিভ রিজনিং এর মধ্যে পড়ে। এখন এই ডিডাকটিভ রিজনিংটাকে নিয়ে আমরা একটু আলোচনা করব। ডিডাকটিভ রিজনিং এ বা ডিডাকটিভ ইনফারেন্সে, এটাকে আমি ইনফারেন্সও বলতে পারি, ডিডাকটিভ ইনফারেন্সকে আমরা দুটো ভাগে ভাগ করি। ডিডাকটিভ ইনফারেন্স বা ডিডাকটিভ রিজনিংকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে ইমিডিয়েট ইনফারেন্স, আর একটা হচ্ছে মিডিয়েট ইনফারেন্স। বুঝতে পারবে কিনা জানি না। মিডিয়েট ইনফারেন্স, ডিডাকটিভ রিজনিংকে দুই ভাগে ভাগ করা যায়, একটা ইমিডিয়েট, একটা মিডিয়েট। ইমিডিয়েট কোনটা? যেখানে স্টেটমেন্ট বলতে শুধু একটাই প্রিমাইস থাকে এবং তার একটা কনক্লুশন থাকে। একটু আগেই বললাম ইমিডিয়েট ইনফারেন্স বা রিজনিং কাকে বলে, যেখানে প্রিমাইস একটাই। ঠিক আছে, প্রিমাইস হচ্ছে একটা, কনক্লুশন তার বদলে একটা, সেটা হচ্ছে ইমিডিয়েট ইনফারেন্স। আর এই ডিডাকটিভ ইনফারেন্সের আর একটা ভাগ হচ্ছে এই মিডিয়েট ইনফারেন্স, যেখানে দুই বা তার বেশি স্টেটমেন্ট থেকে আমাদেরকে কনক্লুশন ড্র করতে হয়।
দেখো এখানে দুটো আমি স্টেটমেন্ট দিয়েছি, সেখান থেকে আমি কনক্লুশন ড্র করেছি। তাহলে এই ধরনের যেখানে দুই বা তার বেশি স্টেটমেন্ট থাকে, কনক্লুশন তার থেকে ড্র করতে হয়, তখন সেটাকে মিডিয়েট ইনফারেন্স বলে। এই মিডিয়েট ইনফারেন্সকেই অনেক সময় একেই বলে সিলোগিজম। সিলোগিজম, এই মিডিয়েট ইনফারেন্সকেই বলে হচ্ছে সিলোগিজম। ঠিক আছে, মাথায় রাখবে। ডিডাকটিভ রিজনিংকে দুই ভাগে ভাগ করা যায়, ইমিডিয়েট ইনফারেন্স, মিডিয়েট ইনফারেন্স। ইমিডিয়েট যেখানে প্রিমাইস একটা হয়, কনক্লুশন একটা হয়। মিডিয়েট ইনফারেন্স কাকে বলে? যেখানে দুই বা তার বেশি স্টেটমেন্ট থেকে বা প্রিমাইস থেকে কনক্লুশন আমাকে ড্র করতে হয়। তার উদাহরণ হিসাবে এইটা আমি দিচ্ছি, যেখানে দেখো দুটো স্টেটমেন্ট আছে বা প্রিমাইস আছে, সেখান থেকে আমাকে একটা কনক্লুশন ড্র করতে হয়েছে। এটাকে মিডিয়েট ইনফারেন্সকে অনেক সময় সিলোগিজম বলে। এখন এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যখন আমি ডিডাকটিভ রিজনিং এর মাধ্যমে কোনো লজিক্যাল আর্গুমেন্ট ঠিক না বেঠিক বা ঠিকঠাক করছি কিনা সেটা দেখতে গেলে দুটো জিনিস আমাদেরকে চেক করতে হয়। আর্গুমেন্ট কখন বললাম যে তার মধ্যে আর্গুমেন্ট তখনই হয় যখন তার একটা প্রিমাইস এক বা একাধিক এবং তার একটা কনক্লুশন থাকে, এবং সেই আর্গুমেন্টটা তার প্রিমাইসটা ট্রু না ফলস সেটা আমাদেরকে চেক করতে হয়। আর এটা ভাবতে হয় যে সেটা যদি ফলসও হয় তাহলে অলওয়েজ প্রিমাইসকে অ্যাজিউম টু বি ট্রু হিসাবে ধরতে হয়। এটা একটু মনে রাখবে, হ্যাঁ। আর্গুমেন্টকে অলওয়েজ, যখন আর্গুমেন্ট যাচ্ছি তখন প্রিমাইসে যেটা বলছি সেটা হয় ট্রু বা ফলস হতে পারে অ্যাকর্ডিং টু ইউ। তবে সেটা ট্রু হোক বা ফলস হোক, অলওয়েজ বাই ডিফল্ট তোমাকে প্রিমাইসটাকে ট্রু হিসাবেই ধরতে হবে। এবং ট্রু হিসাবে ধরার পর যখন দেখব যে সেটা কনক্লুশনটাকে কনক্লুশনটাকে ঠিকঠাক সাপোর্ট করছে, যদি আমার প্রিমাইস ফলসও হয় এবং সেটাকে আমি সত্যি ধরে এগোই এবং কনক্লুশনটাকে আমি ঠিকঠাক বের করতে পারি, মানে কনক্লুশন বেরিয়েছে এটা আমি দেখতে পারি, তাহলে আমরা জানবো যে আর্গুমেন্টটা অলওয়েজ ভ্যালিড হবে। যেমন ধরে নিলাম অল গার্লস, আমি একটা প্রিমাইস দিচ্ছি, এই যে আর্গুমেন্টটা তৈরি হবে সেটা হবে ভ্যালিড আর্গুমেন্ট। কেন? দেখো প্রিমাইস ওয়ানে একটা উদাহরণ দিচ্ছি, অল গার্লস আর বিউটিফুল। P2 এ দিচ্ছি গীতা ইজ এ গার্ল। কনক্লুশন হচ্ছে গীতা ইজ বিউটিফুল। এখানে দেখতে পাচ্ছি যে প্রিমাইস যে দুটো আছে সেটা অলরেডি তোমাকে সত্যি না হলেও মেনে চলতে হবে, এবং সেই অনুযায়ী মানে আমাকে বলেছে যে প্রিমাইসের কোনো আর্গুমেন্টে যে স্টেটমেন্ট দুটো দেয়া থাকবে বা যে একটা স্টেটমেন্ট দেয়া থাকবে সেটা অলওয়েজ যে ট্রু হবে বা ফলসও হতে পারে, কিন্তু আমরা মেনে চলবো যে প্রিমাইস ওয়ান এবং টু এর যে স্টেটমেন্ট সেটা অলওয়েজ ট্রু হবে। কেন? তার কারণ অলওয়েজ ট্রু হিসাবে ধরে কনক্লুশনটা ঠিকঠাক ফলো করছে কিনা সেটা আমাকে দেখতে হবে। তার জন্য এটা ট্রু হোক বা ফলস হোক আমাকে ধরে নিতে হবে ট্রু, এবং সেই অনুযায়ী কনক্লুশনটা ঠিক প্রিমাইস অনুযায়ী হচ্ছে কিনা আমাকে দেখতে হবে। দেখো অল গার্লস আর বিউটিফুল, গীতা ইজ এ গার্ল, গীতা ইজ বিউটিফুল, এখানে প্রিমাইস ওয়ান এবং টু কে কনক্লুশন সাপোর্ট করছে। তার জন্য এখানে প্রিমাইসের যে দুটো আমি কন্ডিশন দিয়েছিলাম
সেই অনুযায়ী এই গোটা আর্গুমেন্টটা হয় একটা ভ্যালিড আর্গুমেন্ট। গোটা আর্গুমেন্টটা হয় একটা ভ্যালিড আর্গুমেন্ট। তাহলে এই আর্গুমেন্টটা ভ্যালিড। কেন এখন ভ্যালিড কথাটা তুলে আনলাম? তার কারণ ডিডাকটিভ রিজনিং এর ক্ষেত্রে আমি বললাম কোনো আর্গুমেন্টে যদি একটা প্রিমাইস থাকে তার একটা কনক্লুশন থাকবে। প্রিমাইসটা কনক্লুশনটাকে ঠিক সাপোর্ট করে কিনা, সেইটা যদি করতে পারে, মানে সেটা যদি হয়, প্রিমাইসটা কনক্লুশন যদি সাপোর্ট করতে পারে তাহলে সেটা ভ্যালিড হয়। এখন কথা হচ্ছে প্রিমাইস যে স্টেটমেন্টটা আমি দিচ্ছি সেটা হয় ট্রু হবে না হলে ফলস হবে, কিন্তু আমরা মেনে চলবো যে দুটো প্রিমাইসই অলওয়েজ ট্রু। এবং ট্রু কেন ধরবো, তার কারণ সেই অনুযায়ী আমাদের কনক্লুশনটা বের হবে। এখন এটা ফলস হোক বা ট্রু, আমরা মেনে নিয়েছি এটা ট্রু। কনক্লুশন বলেছি গীতা ইজ বিউটিফুল। দেখো, সমস্ত মহিলারা বা গার্লসরা বা বালিকারা সুন্দর। গীতা ইজ আ গার্ল, গীতা একজন বালিকা বা মেয়ে, গীতা একজন বিউটিফুল। দেখো এই প্রিমাইস অনুযায়ী গীতা এই কনক্লুশনটা ঠিক আছে কিনা। প্রিমাইস অনুযায়ী যদি কনক্লুশন ঠিক হয় তাহলে সেই ধরনের আর্গুমেন্টকে বলা হয় ভ্যালিড আর্গুমেন্ট। আমি ভ্যালিড এই কথাটা আনলাম কেন, এখানে তোমাদেরকে দুটো জিনিস বুঝতে হবে। সেটা হচ্ছে যখন ডিডাকটিভ রিজনিং করব আর্গুমেন্টকে দুই ভাগে ভাগ করা যায়। দেখো আমি তার জন্য লিখেছি ডিডাকটিভ আর ইন্ডাকটিভ রিজনিং। ঠিক আছে, যখন আর্গুমেন্টকে মানে ডিডাকটিভ রিজনিং এর কথা বলছি তখন সে কতটা ঠিকঠাক কাজ করছে ডিডাকটিভ রিজনিং এর মাধ্যমে তাকে চেক করতে হয় দুটো জিনিসের মাধ্যমে। এক হচ্ছে ভ্যালিডিটি বা ভ্যালিড কিনা, আর হচ্ছে একটা সাউন্ডনেসের মাধ্যমে। ডিডাকটিভ রিজনিং কে অলওয়েজ চেক করতে হয় দুটো জিনিসের মাধ্যমে, একটা হচ্ছে ভ্যালিডিটি আর একটা হচ্ছে সাউন্ডনেস। সো বলবে স্যার তাহলে ভ্যালিডিটিটা কি? ভ্যালিডিটি হচ্ছে এক রকমের স্ট্রাকচার বা ফর্ম, বা ফর্ম আমরা ডিডাকটিভ রিজনিং কে চেক করব দুটো জিনিস দিয়ে, একটা হচ্ছে ভ্যালিডিটি আর একটা হচ্ছে সাউন্ডনেস, মানে ভ্যালিড বা সাউন্ড। এক মিনিট। কি জিনিসটা ভ্যালিডিটিটা কি? দেখো ডিডাকটিভ রিজনিং এর ক্ষেত্রে দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হয়, একটা হচ্ছে ভ্যালিডিটি আর একটা হচ্ছে সাউন্ডনেস। এক্ষুনি দেখালাম ভ্যালিডিটি কি। ভ্যালিডিটি হচ্ছে ডিডাকটিভ রিজনিং এর সেই বৈশিষ্ট্য যেটা আমি আর্গুমেন্ট দিচ্ছি তার লজিক্যাল স্ট্রেংথটাকে ডিনোট করে। লজিক্যাল স্ট্রেংথ মানে লজিক্যালি সে কতটা ঠিক সেইটা দেখায় তার ভ্যালিডিটি। তাহলে কোনো প্রিমাইস এবং কনক্লুশনের মধ্যে কতটা স্ট্রেংথ আছে, কতটা রিজনিং পাওয়ার ঠিকঠাক আছে, তার যে লজিক্যাল স্ট্রেংথটা সেটা ভ্যালিডিটির মাধ্যমে বোঝা যায়। দেখো একটা আর্গুমেন্ট ভ্যালিড কিনা সেটা বুঝবো ফলোইং এই বৈশিষ্ট্যগুলো দিয়ে। কখন একটা আর্গুমেন্ট ভ্যালিড হবে? যখন তার সমস্ত প্রিমাইসেস ট্রু হবে, তার জন্য তার সমস্ত কনক্লুশন ট্রু হবে। ঠিক আছে, দেখো তাহলে কি বললাম, ভ্যালিডিটি হচ্ছে কোনো প্রিমাইস এবং কনক্লুশনের মধ্যে তার লজিক্যাল যে স্ট্রেংথ, মানে লজিক্যালি কতটা ঠিক, তারা কতটা মিলছে, কতটা কানেক্ট করতে পারছে, সেইটাকে বলে ভ্যালিডিটি। তাই কোনো ডিডাকটিভ রিজনিং এ আর্গুমেন্ট ঠিক কিনা
সেটা বা ভ্যালিড কিনা বা ডিডাকটিভ আর্গুমেন্ট ভ্যালিড কিনা সেটা জানতে গেলে আমাদেরকে দুটো জিনিস বুঝতে হবে। সেটা হচ্ছে তার সমস্ত প্রিমাইস ট্রু হতে হবে এবং ট্রু হবে বলেই কনক্লুশনটাও ট্রু হবে। তখনই সেই আর্গুমেন্টটাকে আমি বলবো ভ্যালিড আর্গুমেন্ট, যেমন আমি এখানে দেখালাম। তাহলে ডিডাকটিভ আর্গুমেন্টে ভ্যালিড হতে গেলে প্রিমাইস ট্রু হতে হবে এবং তার জন্য কনক্লুশনে ট্রু হবে বাই নেসেসিটি, ট্রু হতেই হবে। আর সাউন্ডনেস কি? সাউন্ডনেস মানে হচ্ছে এটা রিয়েল লাইফ টাইম বলা হয়, মানে রিয়েল লাইফ ট্রু বা সিচুয়েশন বলা হয়। সাউন্ডনেস হচ্ছে এমন একটা অ্যাট্রিবিউট বা ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য, সেটা ডিডাকটিভ আর্গুমেন্টের ক্ষেত্রেই ব্যবহৃত হয়, যেটা প্রিমাইস এবং তার যে লজিক্যাল স্ট্রেংথ তার সত্যতাকে ঠিকঠাক দেখায়, সেটা সত্য কিনা সেটা ঠিকঠাক দেখায়। তাহলে প্রিমাইস এবং লজিক্যাল স্ট্রেংথের মধ্যে দুটোর মধ্যে দুটোই সত্যি কিনা সেটা সাউন্ডনেস চেক করে। কি জিনিসটা? তাহলে একটা ডিডাকটিভ রিজনিং বা আর্গুমেন্ট তখনই সাউন্ড হবে যখন সেটা ভ্যালিড হবে এবং তার সমস্ত প্রিমাইস গুলো মানে স্টেটমেন্ট গুলো সেগুলো হবে ট্রু। তাহলে সাউন্ডনেস কিন্তু ভ্যালিডিটির ওপর নির্ভর করছে। তাহলে ভ্যালিডিটি প্রিমাইস আর কনক্লুশনের মধ্যে লজিক্যাল স্ট্রেংথটাকে চেক করে। আর সাউন্ডনেস প্রিমাইস আর লজিক্যাল স্ট্রেংথের মধ্যে তার ট্রুথনেসটাকে চেক করে। সাউন্ডনেস ভ্যালিডিটির ওপর নির্ভর করে। তাই একটা ডিডাকটিভ আর্গুমেন্ট সাউন্ড কিনা সেটা আমরা বুঝবো কখন? যখন সেটা ভ্যালিড হবে এবং তারপর তার প্রিমাইস গুলো সব ট্রু হবে। একটু গুলিয়ে যাচ্ছে তাই না? শুধু এটুকু মনে রেখো, ডিডাকটিভ রিজনিং এর ক্ষেত্রে এই দুটো শব্দ খুবই ইম্পর্টেন্ট, ভ্যালিডিটি আর সাউন্ডনেস। ভ্যালিডিটি আর সাউন্ডনেস। এখন আমি ধরো এরকম বললাম যে অল ডগস আর ড্রাগন, এটা প্রিমাইস 1 দিলাম। প্রিমাইস 2 এ বললাম অল ড্রাগনস আর ডগ, এই সরি বার্ডস। আর কনক্লুশন দিলাম অল ডগস আর বার্ডস। দেখো, এটা তো মানে সমস্ত কুকুর তো ড্রাগন হতে পারে না, কিন্তু আমরা মানে এটার মানে আক্ষরিক সত্যতাতে যাব না। এখানে দেখব যে প্রিমাইস কনক্লুশনটাকে সাপোর্ট করছে কিনা। প্রথমে বলেছে যে অল ডগস আর ড্রাগন, তারপর বলেছে অল ড্রাগন আর ড্রাগস এই বার্ডস, এবং সেই অনুযায়ী অল ডগস আর বার্ডস। এটা কি ঠিক? এটা কিন্তু ঠিক। কেন? এটা ঠিক হওয়ার একমাত্র কারণ হচ্ছে এই প্রিমাইসটা দুটো কনক্লুশনটাকে সাপোর্ট করে। এই প্রিমাইস দুটো কনক্লুশনটাকে সাপোর্ট করে। কেন? অল ডগস আর বার্ডস এখানে প্রমাণিত হয়। মানে হিসেবটা এইরকম করে দেখালে, আচ্ছা, প্রথমে যখন অলের পর এই ডগস বসাচ্ছি, এই ডগসটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? যখন অল ডগস বলবো তখন ছবিটা হবে এই রকম, হুম, ডগ হলো। আর অল ডগস আর ড্রাগন মানে হচ্ছে এইখানে ছবিটা হবে এই রকম। মানে আমি যদি ডায়াগ্রাম টানি তাহলে এইটা হবে এরকম। তাহলে অল ডগস আর ড্রাগন এবং অল ড্রাগন আর বার্ডস, তখন অল ডগস আর বার্ডস ঠিক হবে কিনা এটা আমাদেরকে বলতে হবে।
এখানে আমরা দেখব এই প্রিমাইস অনুযায়ী কনক্লুশন কিন্তু ভ্যালিড, এই আর্গুমেন্টটা একটা ভ্যালিড আর্গুমেন্ট। সো ডিডাকটিভ আর্গুমেন্টের ক্ষেত্রে চেক করতে হয় দুটো জিনিস, একটা হচ্ছে ভ্যালিডিটি আর একটা হচ্ছে সাউন্ডনেস। নেক্সট, ইন্ডাকটিভ রিজনিং। ইন্ডাকটিভ রিজনিং এর ক্ষেত্রে যে দুটো আমাদেরকে চেক করতে হয় সেটা হচ্ছে কোনো আর্গুমেন্ট, ইন্ডাকটিভ রিজনিং এর ক্ষেত্রে কোনো আর্গুমেন্ট স্ট্রং না উইক। ডিডাকটিভ রিজনিং এর ক্ষেত্রে ভ্যালিডিটি চেক করেছি, ইন্ডাকটিভ রিজনিং এর ক্ষেত্রে চেক করতে হয় তার স্ট্রংনেস, মানে স্ট্রং না উইক সেই আর্গুমেন্টটা, আর কোজেন্সি বা কোজেন্ট কিনা। ইন্ডাকটিভ রিজনিং এর ক্ষেত্রে চেক করতে হয় সেই আর্গুমেন্টটা স্ট্রং না উইক, আর সেটা কোজেন্ট কিনা, মানে কোজেন্সি চেক করতে হয়। আমরা দেখে নেব এই ইন্ডাকটিভ রিজনিং এর স্ট্রং উইক বলতে আমরা কি বুঝি। মানে ডিডাকটিভ রিজনিং এর ক্ষেত্রে যেমন ভ্যালিডিটি সেখানকার লজিক্যাল স্ট্রেংথটা বোঝাতো, এখানে কিন্তু এই স্ট্রং এবং উইক টার্ম দুটো ইন্ডাকটিভ রিজনিং এর ক্ষেত্রে লজিক্যাল স্ট্রেংথটাকে বোঝায়। তার মানে আমি বলতে পারি যে লজিক্যালি কোনো ইন্ডাকটিভ রিজনিং স্ট্রং না উইক। ডিডাকটিভ রিজনিং এর ক্ষেত্রে যেমন ভ্যালিডিটি সেটা কাজ করছিল, ইন্ডাকটিভ রিজনিং এর ক্ষেত্রে সেটা স্ট্রং এবং উইক দিয়ে ডিনোট করি। এখানেও কিন্তু একই জিনিস, প্রিমাইস যাই হোক না কেন সেটা ট্রু হতে পারে, ফলস হতে পারে। যেমন একটু আগেই দেখালাম যে এটা তো আদতে হয় না, ডগ আর ড্রাগন হয় না, সেটা ফলস, তাহলে কিন্তু সেটাকে মেনে নেব ট্রু হিসাবে। এখানেও তাই, যাই প্রিমাইস দেখ না কেন সেটাকে আমরা প্রিটেন্ড করব ট্রু হিসাবে, এবং সেই প্রিটেন্ড অনুযায়ী আমাদের কনক্লুশন ট্রু আসছে কিনা সেই অনুযায়ী সেই রিজনিংটা হবে স্ট্রং অথবা উইক। যদি কনক্লুশন সেই অনুযায়ী না আসে তাহলে রিজনিংটা হবে উইক, আর যদি আসে তাহলে হবে স্ট্রং। কোজেন্সি কি? কোজেন্সি হচ্ছে ওই সাউন্ডনেস। এটা ডিডাকটিভ রিজনিং এর ক্ষেত্রে যেমন সাউন্ড কিনা সেটা দেখছিলাম, এই যে সাউন্ডনেস চেক করছিলাম যে তার প্রিমাইস এবং লজিক্যাল স্ট্রেংথের মধ্যে কতটা সত্যতা আছে, সেটা সাউন্ডনেস এর মাধ্যমে বোঝা যায়। তেমনি ইন্ডাকটিভ রিজনিং এর ক্ষেত্রে সেটা কোজেন্সি দিয়ে এটাকে বলা হয়। এটা কি? এটা হচ্ছে ইন্ডাকটিভ রিজনিং এর যে প্রিমাইস এবং লজিক্যাল স্ট্রেংথ তার যে সত্যতা সেটাকে ডিনোট করে এবং কোনো ইন্ডাকটিভ আর্গুমেন্ট কোজেন্ট কিনা সেটা কি করে বুঝবো? সেটা অবভিয়াসলি ইন্ডাকটিভলি স্ট্রং হবে এবং এর প্রত্যেকটা প্রিমাইস ট্রু হবে, একদম ডিডাকটিভ রিজনিং এর ক্ষেত্রে। মানে আমি একটু যদি ছোট করে বলতে চাই তাহলে এই রকম করে দেখে নেবে যে ডিডাকটিভ আর ইন্ডাকটিভ রিজনিংকে কিভাবে ভাগ করা হয়েছে। একটা ডিডাকটিভ আর্গুমেন্ট ভ্যালিড হতে পারে বা ইনভ্যালিড হতে পারে। ভ্যালিড ডিডাকটিভ আর্গুমেন্টকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সাউন্ড আর একটা হচ্ছে আনসাউন্ড। তাহলে ডিডাকটিভ আর্গুমেন্টের ক্ষেত্রে এই দুটো শব্দ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভ্যালিডিটি আর সাউন্ডনেস। ইন্ডাকটিভ রিজনিং হয় স্ট্রং হতে পারে, না হলে উইক হতে পারে। স্ট্রংকে দুই ভাগে ভাগ করা যায়, একটা কোজেন্ট একটা আনকোজেন্ট। উইক ইন্ডাকটিভ আর্গুমেন্ট অলওয়েজ আনকোজেন্ট হয়, আর স্ট্রং ইন্ডাকটিভ আর্গুমেন্ট কোজেন্টও হতে পারে আনকোজেন্টও হতে পারে। তেমনি ডিডাকটিভ আর্গুমেন্ট ভ্যালিড হতে পারে ইনভ্যালিড হতে পারে। ইনভ্যালিড ডিডাকটিভ আর্গুমেন্ট অলওয়েজ আনসাউন্ড হয়, কিন্তু ভ্যালিড ডিডাকটিভ আর্গুমেন্ট সাউন্ডও হতে পারে আনসাউন্ডও হতে পারে। যেমন এখানে দেখো ডিডাকটিভ আর্গুমেন্টকে দুই ভাগে ভাগ করা গেছে, ভ্যালিডিটি আর ইনভ্যালিড, যেটাকে সাউন্ড আনসাউন্ডে ভাগ করে। ইনভ্যালিড ডিডাকটিভ আর্গুমেন্ট অলওয়েজ আনসাউন্ডই হয়। ইন্ডাকটিভ রিজনিংকে দুই ভাগে ভাগ করা গেছে, স্ট্রং অ্যান্ড উইক। স্ট্রংকে দুই ভাগে ভাগ করা যায়, কোজেন্ট অ্যান্ড আনকোজেন্ট, এবং উইক অলওয়েজ আনকোজেন্ট হয়। উইক অলওয়েজ আনকোজেন্ট হয়। এই চারটা এবং শব্দগুলো, যে ডিডাকটিভের সাথে যে শব্দগুলো আছে সেগুলো কিন্তু একদম মাথায় গেঁথে নিতে হবে, এখান থেকে প্রশ্ন আসবে। তাহলে সব তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আর্গুমেন্টে ডিডাকটিভ রিজনিং অর ইন্ডাকটিভ রিজনিং যাই থাকুক না কেন, আমাদেরকে কিন্তু এই ভ্যালিডিটি, মানে ভ্যালিড কার সঙ্গে যুক্ত হচ্ছে, সাউন্ড কার সাথে যুক্ত হচ্ছে, আর ইন্ডাকটিভে স্ট্রং এবং উইক আর কোজেন্ট, এই শব্দগুলো কিন্তু মনে রাখতে হবে কার কোনটা শব্দ। এখন
একটা জিনিস বোঝাবো, সেটা হচ্ছে যখন কোনো প্রিমাইস বা স্টেটমেন্ট আমরা তুলে ধরছি, তখন সেই স্টেটমেন্টের ক্ষেত্রে বা প্রিমাইসের ক্ষেত্রে চারটে অংশ মোটামুটি থাকে। আমরা একটু আগেই বললাম যে যখন আমরা কোনো আর্গুমেন্ট দিই, মানে সেখানে প্রিমাইস এবং কনক্লুশন থাকে, তখন সেটাকে আর্গুমেন্টটাকে কোনো কোনো ক্ষেত্রে প্রপোজিশন বলা হয়। ধরো এরকম আমি একটা উদাহরণ দিয়েছি যে অল গার্লস আর স্টুডিয়াস। এই প্রিমাইসের যে কোনো প্রিমাইসের মনে রাখবে, যে কোনো প্রিমাইস তুলে দেখ না কেন তোমাদেরকে নেটের পরীক্ষায়, সেখানে মোটামুটি চারটে অংশ থাকে। কি কি অংশ? চারটে অংশ হচ্ছে অল, মানে প্রথম অংশটাকে কোয়ান্টিফায়ার বলে, দ্বিতীয় অংশটাকে সাবজেক্ট বলে, তৃতীয় অংশটাকে কপুলা বলে, আর শেষের অংশটাকে বলে প্রেডিকেট। যখন আমাকে কোনো প্রিমাইস তুলে দেয়, সেই প্রিমাইসের ক্ষেত্রে চারটে অংশ থাকে। আমি এখানে একটা উদাহরণ নিয়েছি যে অল গার্লস আর স্টুডিয়াস। এখানেও দেখতে পাচ্ছি এখানে চারটে অংশ আছে, চারটে অংশের প্রত্যেকটার নাম আছে। যেমন প্রথম অংশটার নামকে বলা হয় কোয়ান্টিফায়ার, সেকেন্ড অংশটার নাম হচ্ছে গার্লস, থার্ড অংশটার নামকে বলা হয় কপুলা, আর ফোর্থ অংশটার নামকে বলা হয় প্রেডিকেট। কেন? কোয়ান্টিফায়ার কাকে বলে? যেখানে কোনো কিছু কোয়ান্টিটি বোঝানো হয় তাকেই কোয়ান্টিফায়ার বলে। তাহলে এখানে যে শুধু অল আছে, এইটা দিয়েই যে শুরু হবে এমন নয়, সেটা অল হতে পারে, সাম হতে পারে, নো হতে পারে, এরকম দিয়ে কোয়ান্টিফায়ার শুরু হয়। দেখো এখানে অল, নো, সাম এগুলো দিয়ে কোয়ান্টিফায়ার বোঝায়। প্রত্যেকটা প্রিমাইসের চারটে অংশ: কোয়ান্টিফায়ার, সাবজেক্ট, কপুলা অ্যান্ড প্রেডিকেট। তাহলে সাবজেক্ট কাকে বলে? যার সম্পর্কে সেখানে কথা বলা হচ্ছে, মানে অ্যাবাউট হুইচ সামথিং ইজ বিং সেড, তাকেই বলা হয় সাবজেক্ট। যেমন এখানে স্টুডিয়াস বলতে কাকে বোঝানো হচ্ছে? গার্লসকে বোঝানো হচ্ছে, তাই গার্লস এখানে সাবজেক্ট। প্রত্যেকটা প্রিমাইসে কোয়ান্টিফায়ারের পরেই সাবজেক্ট থাকে। তারপর থাকে কপুলা। কপুলা কি করে? কপুলা হচ্ছে একটা হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব এর কাজ কি? এর কাজ হচ্ছে সাবজেক্ট এবং প্রেডিকেটের মধ্যে একটা যোগসূত্র বা কানেকশন তৈরি করা। হেল্পিং ভার্ব এখানে আর থাকতে পারে, ইজ থাকতে পারে, ওয়্যার থাকতে পারে, অ্যাম থাকতে পারে, যে কোনো রকমের বি ভার্ব বা হ্যাভ ভার্ব বা যা উইল, শ্যাল, গো, যা ইচ্ছা, মানে হেল্পিং ভার্ব থাকবে। অক্সিলারি ভার্ব থাকতে পারে। ঠিক আছে? তাহলে যেটা সাবজেক্ট আর প্রেডিকেটের মধ্যে কানেকশন তৈরি করে সেটাকেই বলে কপুলা। আর হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট কি? সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় তাকে বলা হয় প্রেডিকেট। সাবজেক্ট সম্পর্কে যখন কিছু বলা হয় তখন তাকে বলা হয় প্রেডিকেট। যেমন এখানে গার্লস সম্পর্কে বলা হয়েছে স্টুডিয়াস, প্রেডিকেট মানে হচ্ছে সাবজেক্ট সম্পর্কে বলা হচ্ছে। তাহলে প্রত্যেকটা প্রিমাইসের ক্ষেত্রে এই রকম চারটে করে অংশ থাকে। একটাকে বলে কোয়ান্টিফায়ার, একটাকে বলে সাবজেক্ট, একটাকে বলে কপুলা, একটাকে বলে প্রেডিকেট। তাহলে এইটা হচ্ছে একটা প্রিমাইস, তার চারটে অংশ হচ্ছে তার বিভিন্ন নাম: কোয়ান্টিফায়ার, সাবজেক্ট, কপুলা, প্রেডিকেট। তাহলে এটাকে বলা হয় প্রপোজিশন। তাহলে প্রপোজিশন মানে হচ্ছে প্রিমাইস, আমাদেরকে কনক্লুশন ড্র করতে হয়। প্রপোজিশন থেকে আমাদেরকে সবসময় কনক্লুশন ড্র করতে হয়।
এখন এই প্রপোজিশনকে মানে ধরো এই রকম করে বলা যেতে পারে, যেমন তো প্রপোজিশনের বা প্রিমাইসের চারটে অংশ থাকে: কোয়ান্টিফায়ার, সাবজেক্ট, কপুলা, প্রেডিকেট। এই কোয়ান্টিফায়ার সবসময় যে অল হবে তাও নয়, সাম হতে পারে, নো হতে পারে। ধরো এইরকম একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যে অল ক্যাটস আর ম্যামলস, all mammals are animal. তাহলে দেখো এখানে চারটে করে অংশ আছে সব ক্ষেত্রে। এখন কথা হচ্ছে যে সব সময় যে অল দিয়েই শুরু হবে তার কোনো মানে নেই। তাহলে কি, এটাকে কোয়ান্টিফায়ার বলছে। কোয়ান্টিফায়ার আছে, সাবজেক্ট আছে, কপুলা আছে, আর প্রেডিকেট আছে। নিচের ক্ষেত্রেও তাই, কোয়ান্টিফায়ার আছে, সাবজেক্ট আছে, কপুলা আছে, আর প্রেডিকেট আছে। এখন এই প্রপোজিশনকে মূলত চার ভাগে ভাগ করা যায়। সেটা কি কি? প্রথম হচ্ছে ইউনিভার্সাল পজিটিভ অর অ্যাফার্মেটিভ প্রপোজিশন। কখন? যখন এই রকম করে কোনো লেখা শুরু হয় অল দিয়ে, ঠিক আছে? এক্সাম্পলটা দেখো তাহলে বুঝতে পারবে। ইউনিভার্সাল পজিটিভ কখন হবে? যখন অল দিয়ে কোনো লেখা শুরু হয়, তখন কিন্তু তাকে ইউনিভার্সাল পজিটিভ বলে, বা ইউনিভার্সাল পজিটিভ অর অ্যাফার্মেটিভ প্রপোজিশন। এটাকে আমরা ইউনিভার্সাল পজিটিভ বা অ্যাফার্মেটিভ প্রপোজিশনকে এ দিয়ে ডিনোট করি। মাথায় রাখবে, আমরা কিন্তু এ দিয়ে ডিনোট করি। ইউনিভার্সাল পজিটিভ প্রপোজিশন বা অ্যাফার্মেটিভ প্রপোজিশনকে এ দিয়ে ডিনোট করা হয়। এবং ইউনিভার্সাল পজিটিভ প্রপোজিশন কখন শুরু হয়? যখন অল দিয়ে কোনো বাক্য শুরু হয় বা প্রিমাইস শুরু হয়, তখন তাকে ইউনিভার্সাল পজিটিভ প্রপোজিশন বলে। যেমন দেখো এখানে আমি সব অল দিয়ে শুরু করেছি, তাহলে এগুলো সব ইউনিভার্সাল প্রপোজিশন, পজিটিভ প্রপোজিশন, ঠিক আছে? এটাকে ডিনোট করি কি দিয়ে? এ দিয়ে ডিনোট করি। তাহলে দেখো, অল ক্যাটস আর অ্যানিমাল, অল সাবজেক্ট ইজ প্রেডিকেট, ঠিক আছে? তার মানে ফর্মটা কি? অল দিয়ে শুরু হবে। ইউনিভার্সাল নেগেটিভ, এটা কি করে? ইউনিভার্সাল পজিটিভ সব সময় ইনক্লুশনের কথা বলে, মানে ইনক্লুড করে নেয়। আর ইউনিভার্সাল নেগেটিভ কি? ইউনিভার্সাল নেগেটিভ অলওয়েজ নো দিয়ে শুরু হয়। কোনো লেখা বা কোনো বাক্য বা প্রিমাইস, এরপরে আসবো আরো, যে যখন দেখবে নো দিয়ে শুরু হচ্ছে, তখন সেই উদাহরণটাকে বা প্রিমাইসটাকে বা প্রপোজিশনটাকে আমরা নেগেটিভ প্রপোজিশন বা ইউনিভার্সাল নেগেটিভ প্রপোজিশন বলবো। এটা কি দিয়ে শুরু হবে? অলওয়েজ নো দিয়ে শুরু হবে। তাহলে প্রপোজিশনের চারটে ভাগের মধ্যে দুটো দেখলাম, একটা ইউনিভার্সাল পজিটিভ আর একটা হচ্ছে ইউনিভার্সাল নেগেটিভ। ইউনিভার্সাল পজিটিভকে এ দিয়ে আর নেগেটিভকে ই দিয়ে ডিনোট করি। এটা মাথায় রাখবে, এই চিহ্নগুলো কিন্তু মাথায় রাখবে, মানে সিম্বলগুলো, একটা এ দিয়ে একটা ই দিয়ে। নেক্সট হচ্ছে পার্টিকুলার পজিটিভ, এটা পার্শিয়াল ইনক্লুশনকে আমাদেরকে দেখায়। মানে আমি যদি যখন বলবো অল এস ইজ পি, এটা হামেশাই তোমাদের নেটের পরীক্ষায় একটা করে উদাহরণ তো আসছে, বেশ কঠিন উদাহরণই আসছে। সেটা হচ্ছে ইউনিভার্সাল পজিটিভ যখন আমরা বলবো তখন এই ডায়াগ্রামটা হবে অনেকটা এই রকম, যে যখন আমি বলছি অল ক্যাটস আর ম্যামাল, তার মানে এই সাব, মানে এটাকে তো সাবজেক্ট বলছে, তখন তার ডায়াগ্রামটা কিন্তু এইটা হবে, ডায়াগ্রামটা হবে এই রকম, অ্যানিমালস। মানে অল ক্যাটস আর ম্যামালস যখন বলবো তখন তার ডায়াগ্রামটা হবে এই রকম। মানে অ্যানিমাল কিন্তু ক্যাটের মধ্যে থাকছে না, ক্যাট অ্যানিমালের মধ্যে থাকছে। কেন?
ইউনিভার্সাল পজিটিভ বা অল দিয়ে যখন কোনো শুরু হয় তারপরে যে সাবজেক্টটা থাকে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড থাকে, সেটা ডিস্ট্রিবিউটেড থাকে, ডিস্ট্রিবিউটেড। কেন ডিস্ট্রিবিউটেড? মানে ডায়াগ্রামটা হবে এরকম, ক্যাটস অ্যানিমেলের মধ্যে থাকছে, অ্যানিমেল এখানে বড়, ক্যাটস এখানে কোয়ান্টিটিতে কম, ঠিক আছে? অ্যানিমেল এখানে বড়, ক্যাটস এখানে কোয়ান্টিটিতে কম। এইটাকে আমরা এই লজিক্যাল রিজনিং এর টার্মে বলি ডিস্ট্রিবিউটেড। এখানে অল দিয়ে যে শব্দ শুরু হবে সেই সাবজেক্টটা হবে ডিস্ট্রিবিউটেড, অল ক্যাটস আর অ্যানিমাল। তাই এর ডায়াগ্রামটা হবে এরকম, মানে কোয়ান্টিটিতে ক্যাটস হবে ছোট, অ্যানিমালস হবে বড়। আবার যখন আমি নো দিয়ে কিছু শুরু করছি তখন তার ডায়াগ্রামটা হবে এইরকম, মানে নো ফিশ আর বার্ডস, এর মানে হচ্ছে কারো সাথে কারো মিলই নেই, মানে এটা ফিশ, এটা বার্ডস, এটা ফিশ, এটা বার্ডস, এর সাথে এর কোনো মিল নেই, মানে কোনো ফিশ কোনো বার্ডকে ডিনোট করছে না, এটাকেই ইউনিভার্সাল নেগেটিভ বলে। তাহলে এর ডায়াগ্রামটা হবে ঠিক এই রকম, এবং নো দিয়ে শুরু হবে, এবং এটা সব সময় যে কোনো রকমের এক্সক্লুশনকে বোঝায়, কোনটা বাইরে আছে। নেক্সট আছে পার্টিকুলার পজিটিভ, যেটাকে বলা হয় পার্শিয়াল ইনক্লুশন আছে, পার্শিয়াল ইনক্লুশন আছে, মানে সাম এস ইজ পি, পার্টিকুলার পজিটিভ অলওয়েজ সাম এই কথাটা দিয়ে শুরু হয়, সাম এই কথাটা দিয়ে শুরু হয়, পার্শিয়াল পজিটিভ প্রপোজিশন সাম এই কথাটা দিয়ে শুরু হয়। এর ডায়াগ্রামটা হবে এরকম, এখানে বলেছে সাম মেন আর ফুলিশ, তাহলে ডায়াগ্রামটা হবে ঠিক এই রকম, মেন ফুলিশ। কেন? এখানে বলেছে কিছু মানুষ আছে যারা ফুলিশ, সব কিন্তু নয়। যদি আমি এখানে অল মেন করে দিই তাহলে অল মেন আর ফুলিশ, তাহলে কিন্তু ফুলিশটা এই মেনটা হবে ডিস্ট্রিবিউটেড, মেন আর ফুলিশ এরকম বাইরে থাকবে। কিন্তু এখানে বলেছি যে মেন, সাম মেন আর ফুলিশ, তাই এখানে কিছুটা অংশ ফুলিশের মধ্যে ঢুকে থাকবে, মেনের বা ফুলিশের কিছু অংশ মেনের মধ্যে ঢুকে থাকবে। সাম দিয়ে পার্টিকুলার পজিটিভ শুরু হয়। আর নেক্সট হচ্ছে মানে বোথ আর আনডিস্ট্রিবিউটেড, এখানে কোনো কিছু ডিস্ট্রিবিউটেড নেই। আচ্ছা, ইউনিভার্সাল নেগেটিভের ক্ষেত্রেও কিন্তু কোনো রকমের ডিস্ট্রিবিউশন হয় না, মানে ফুললি ডিস্ট্রিবিউটেড থাকে এক একজন। আর এই ক্ষেত্রেও কিন্তু আনডিস্ট্রিবিউটেড থাকে, গোটাটা ডিস্ট্রিবিউটেড হয় না। ডিস্ট্রিবিউটেড কথার মানেটা বুঝতে পেরেছো তো তোমরা? যেখানে আমি বলেছিলাম লজিক্যালি কোন একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেটের মধ্যে ঢুকে আছে, এটাকে ডিস্ট্রিবিউটেড বলে। এখানে কিন্তু বোথ আর আনডিস্ট্রিবিউটেড, এখানে সবাই ডিস্ট্রিবিউটেড নয়। আর পার্টিকুলার নেগেটিভের ক্ষেত্রে কি হয়, এটা একটা প্রপোজিশন যেখানে সাম দিয়ে শুরু হয় প্লাস তার সাথে নট ব্যবহার হয়, এর কোনো ডায়াগ্রাম আঁকা যায় না। এখানে বলেছে সাম এস ইজ নট পি, এখানে ডায়াগ্রাম আঁকতে পারবে না তুমি, ঠিক আছে? যেমন এক্সাম্পল ধরে নাও যে সাম বার্ডস আর নট কার্নিভোরাস, এইটা পার্টিকুলার নেগেটিভের একটা উদাহরণ। পার্টিকুলার নেগেটিভ একটা এক রকমের প্রপোজিশন, এখানে ডিস্ট্রিবিউশন কোথায় হয়? শুধু প্রেডিকেটের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন হয়, শুধু প্রেডিকেটের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন হয়। তাহলে চার রকমের আমরা প্রপোজিশন পড়লাম, একটা হচ্ছে ইউনিভার্সাল পজিটিভ, ইউনিভার্সাল নেগেটিভ, পার্টিকুলার পজিটিভ, পার্টিকুলার নেগেটিভ। ইউনিভার্সাল পজিটিভ অল দিয়ে শুরু হয়, ইউনিভার্সাল নেগেটিভ নো দিয়ে শুরু হয়, পার্টিকুলার পজিটিভ সাম দিয়ে শুরু হয়, পার্টিকুলার নেগেটিভ সাম নট দিয়ে শুরু হয়। এবং ডায়াগ্রামটা একটু খেয়াল রাখবে। নেক্সট, আচ্ছা ইউনিভার্সাল নেগেটিভের ক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিবিউশনটা সাবজেক্ট প্রেডিকেট সবার ক্ষেত্রে হয়,
ইউনিভার্সাল পজিটিভের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশনটা সাবজেক্টের ক্ষেত্রে হয়। এগুলো কিন্তু এক একটা সূত্র। কেন বলছি, এর পরবর্তীকালে যখন আমি এর উদাহরণগুলো করাবো, এক্সাম্পলগুলো, তখন বুঝতে পারবে। ইউনিভার্সাল পজিটিভের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশনটা শুধু সাবজেক্টের ক্ষেত্রে হয়, নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্রেডিকেট বোথের ক্ষেত্রে হয়। পজিটিভের ক্ষেত্রে দুটোই আনডিস্ট্রিবিউটেড থাকে, আর পার্টিকুলার নেগেটিভের ক্ষেত্রে শুধুমাত্র প্রেডিকেট ডিস্ট্রিবিউটেড থাকে। নেক্সট যেটা আমি বলবো সেটা হচ্ছে, আমি যখন কোনো আর্গুমেন্ট দিচ্ছি, সেই আর্গুমেন্টের একটা স্ট্যান্ডার্ড ফর্ম হয়, কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, না তো পরের জিনিসগুলো আর কিছু বুঝতে পারবে না। প্রিমাইসকে প্রপোজিশন বলে, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর প্রিমাইস থেকে কনক্লুশন টানতে হয়, ড্র করতে হয়, এটাও নিশ্চয়ই বুঝতে পেরেছো। তা প্রিমাইস এবং কনক্লুশনকে মিলে আমরা বলছিলাম আর্গুমেন্ট। তো সেই আর্গুমেন্টের একটা স্ট্যান্ডার্ড ফর্ম হয়, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ফর্ম অফ আর্গুমেন্ট, এটা আমাকে একটু খেয়াল রাখতে হবে যে এই স্ট্যান্ডার্ড ফর্মটাকে কি করে তৈরি করে আর কিভাবে হয়। আমি ধরো এরকম করে একটা উদাহরণ দিলাম যে প্রিমাইস ওয়ানে নিলাম যে অল মেন আর মর্টাল। প্রিমাইস টু এ নিলাম রাম ইজ আ ম্যান। আর কনক্লুশন টানলাম রাম ইজ মর্টাল। আচ্ছা, আমাকে বলতে পারবে কেউ যে এই যে আমি আর্গুমেন্টটা দিলাম সেটা কোন রিজনিং, ইন্ডাকটিভ না ডিডাকটিভ রিজনিং? আমি বলেছি যে অল মেন আর মর্টাল, রাম ইজ আ ম্যান, কনক্লুশন লিখেছি রাম ইজ মর্টাল। এর মানেটা কি? এখানে আমার কাছে সিদ্ধান্তটা আমার কাছে অলরেডি উপস্থিত, আমি সেখান থেকে কনক্লুশন টানছি, মানে সেখান থেকে আমরা কনফার্মেশনে পৌঁছাচ্ছি। এটা ডিডাকটিভ, তার কারণ সিদ্ধান্ত আমার কাছে আছে, আমি কনফার্মেশন হচ্ছি। থিওরি আছে, কনফার্মেশন হচ্ছি। আর যখন আমি বললাম না যে রাম ইজ মর্টাল, শ্যাম ইজ মর্টাল, রঘু ইজ মর্টাল, অল মেন আর মর্টাল, তাহলে এই যে আমরা অবজার্ভ করার মাধ্যমে যখন থিওরি তৈরি করছি তখন সেটা ইন্ডাকটিভ হবে। এটা যে আর্গুমেন্ট নিয়ে আমরা এখন আলোচনা করছি সেটা ডিডাকটিভ আর্গুমেন্ট বা ডিডাকটিভ রিজনিংও বলতে পারো। বেশ, আমি যেটা বলছিলাম, স্ট্যান্ডার্ড ফর্ম অফ আর্গুমেন্ট, এই যে আমি এখনই বললাম যে যখন কোনো প্রপোজিশন বা আর্গুমেন্ট দেবে এরপরে, তখন দুই বা তার থেকে বেশি দেবে। নেটের ক্ষেত্রে দুটোই দেয়, তিনটে দেয় না। কনক্লুশন একটা হিসাবেই দেয়, তার মানে প্রিমাইস ওয়ান টু আর কনক্লুশন। এই আর্গুমেন্টে বিশেষ বিশেষ কিছু টার্ম আছে, সেগুলো শিখে রাখতে হবে। এখন স্ট্যান্ডার্ড ফর্মের ক্ষেত্রে, মানে আমাকে যদি একটা আর্গুমেন্টকে স্ট্যান্ডার্ড ফর্মে দিতে হয় তাহলে তার তিনটে অংশ থাকে, মাথায় রাখবে। প্রত্যেকটা স্ট্যান্ডার্ড ফর্মের আর্গুমেন্টের থ্রি, মানে তিনটে টার্ম থাকে, টোটাল তিনটে টার্ম, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে আর্গুমেন্টের যদি কোনো স্ট্যান্ডার্ড ফর্ম দেখতে হয় তাহলে আমাকে দেখতে হবে আর্গুমেন্টের ক্ষেত্রে টোটাল তিনটে টার্ম থাকে, এবং প্রত্যেকটা টার্ম, মানে এই তিনটে টার্ম, ইচ টার্ম দুবার করে আসে, ঠিক আছে, টুয়াইস। এই তিনটে টার্মকে কি কি বলে?
তিনটে টার্মকে বলে, প্রথম টার্ম হচ্ছে মেজর টার্ম বা মেজর প্রিমাইস, 2 নম্বর হচ্ছে মাইনর টার্ম বা মাইনর প্রিমাইস, 3 নম্বর হচ্ছে মিডিল টার্ম বা মিডিল প্রিমাইস। প্রিমাইস বা টার্ম। এবার আমি স্যার খুঁজবো কি করে? মেজর টার্ম হচ্ছে সেইটা যেটাকে বলা হয় কনক্লুশনের সাবজেক্টকে আমরা কনক্লুশনের প্রেডিকেটকে আমরা মেজর টার্ম বলে থাকি। তাহলে প্রেডিকেট অফ দ্য কনক্লুশন, কি বললাম? কনক্লুশনের প্রেডিকেটকে বলা হয় মেজর টার্ম। তাহলে আর্গুমেন্ট যদি স্ট্যান্ডার্ড ফর্মে দেওয়ার ক্ষেত্রে প্রথম যে জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে টোটাল 3টে টার্ম থাকে, মেজর টার্ম, মাইনর টার্ম আর মিডিল টার্ম। এই 3টে টার্ম দুবার করে আসে। প্রথম টার্মটা হচ্ছে মেজর টার্ম। মেজর টার্ম কাকে বলবো? কনক্লুশনের প্রেডিকেটকে বলা হয় মেজর টার্ম। তাহলে এইখানে এই উদাহরণটায় মেজর টার্ম কোনটা? মর্টাল। মর্টাল হচ্ছে মেজর টার্ম। মাইনর টার্ম কাকে বলে? মাইনর টার্ম হচ্ছে কনক্লুশনের সাবজেক্টকে বলে মাইনর টার্ম, সাবজেক্ট অফ দ্য কনক্লুশন। কনক্লুশনের সাবজেক্টকে বলে মাইনর টার্ম। তাহলে রাম হচ্ছে এখানে মাইনর টার্ম। আর মিডিল টার্ম কাকে বলে? মিডিল টার্ম তাকেই বলে যেটা দুটো প্রিমাইসের মধ্যে কমন আছে। কোন শব্দটা বা একটা ওয়ার্ড এই দুটো প্রিমাইসের মধ্যেই কমন আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ম্যান বা মেন, এই শব্দ দুটো কমন আছে। তাহলে ম্যান হচ্ছে এখানে মিডিল টার্ম বলে। তাহলে স্ট্যান্ডার্ড আর্গুমেন্টের ক্ষেত্রে এই 3টে টার্ম আসে এবং আমরা একটু খেয়াল করলেই দেখতে পারবো 3টে টার্মই দুবার করে এসেছে। দেখো, মেজর টার্ম মর্টাল একবার দুবার, মাইনর টার্ম রাম একবার দুবার, এবং মিডিল টার্ম ম্যান একবার দুবার। বোঝা যাচ্ছে? তাহলে 3টে টার্ম দুবার করে আসছে। তাহলে যখন এই ক্রাইটেরিয়া গুলো পূর্ণ হয়ে যায় তখনই কোনো একটা আর্গুমেন্টকে স্ট্যান্ডার্ড ফর্ম বলে। তাহলে এই জিনিসটা একটু বুঝতে হবে যে কি হচ্ছে, যে মেজর টার্ম কাকে বলে? কনক্লুশনের আর্গুমেন্টের কনক্লুশনের প্রেডিকেটকে মেজর টার্ম বলে, কনক্লুশনের সাবজেক্টকে বলে মাইনর টার্ম, আর প্রিমাইস দুটোর মধ্যে যে শব্দটা কমন সেটাকে বলা হয় মিডিল টার্ম। এবং 3টে শব্দই দুবার করে প্রত্যেকটা জায়গায় এসেছে, মানে গোটা আর্গুমেন্টে দুবার করে আসবে, তখনই তাকে স্ট্যান্ডার্ড ফর্ম অফ আর্গুমেন্ট বলবো। এইটা গেল প্রপোজিশন। এখন প্রপোজিশনের কয়েকটা ভাগও বললাম, কিন্তু প্রপোজিশনের আরো কয়েকটা ভাগ আছে। যেমন ধরে নাও দেখতে পাবো আমরা কিছুদিন পরে, মানে যখন আমরা প্র্যাকটিস করব এগুলো, দেখবে প্রপোজিশনকে মূলত মানে প্রিমাইস 3 ভাবে আসতে পারে। যখন রিজনিং আসবে নেটের কোয়েশ্চেনে তখন 3 ভাবে আসতে পারে। একটা হচ্ছে ক্যাটাগরিক্যাল প্রপোজিশন,
একটা হচ্ছে হাইপোথেটিক্যাল প্রপোজিশন, একটা হচ্ছে ডিসজাংটিভ প্রপোজিশন। এই তিনটে উপায়ে কিন্তু প্রপোজিশন বা প্রিমাইস গুলো দিয়ে থাকে। ক্যাটাগরিক্যাল কন্ডিশন কোনগুলো? যখন ক্যাটাগরিক্যাল প্রপোজিশন কখন, যেখানে কন্ডিশন হয় ফ্রি, মানে অল দিয়ে শুরু হচ্ছে বা নো দিয়ে শুরু হচ্ছে বা সাম দিয়ে শুরু হচ্ছে, যেটা আমরা করলাম আর কি। যদি এই মানে ক্যাটাগরিক্যালটাই হচ্ছে কোনো কন্ডিশন নেই, ঠিক আছে, কন্ডিশন ফ্রি। হাইপোথেটিক্যাল প্রপোজিশন কখন হয়? হাইপোথেটিক্যাল প্রপোজিশন হয় উইথ কন্ডিশন। উইথ কন্ডিশন কেমন? ইফ এ দেন বি, এই রকম দিয়ে যখন প্রিমাইস বা প্রপোজিশন দেবে তখন সেটাকে হাইপোথেটিক্যাল প্রপোজিশন বলে। ডিসজাংটিভ প্রপোজিশন কখন হয়? যখন আইদার আর অর দিয়ে কোনো প্রপোজিশন দেবে তখন সেটাকে ডিসজাংটিভ প্রপোজিশন বলা হয়। তাহলে প্রপোজিশনের ওখানে তো কয়েকটা ভাগ শিখলামই। কোন রকমের ভাগ শিখলাম? যে ইউনিভার্সাল প্রপোজিশন, ইউনিভার্সাল পজিটিভ, ইউনিভার্সাল নেগেটিভ, পার্শিয়াল পজিটিভ, পার্শিয়াল নেগেটিভ। তার প্রত্যেকটা ডিনোটেশন কোনগুলো? এ, ই, ও, আই, আই, ও, ঠিক আছে, এ, ই, আই, ও। তাহলে ইউনিভার্সাল পজিটিভ, ইউনিভার্সাল নেগেটিভ, পার্টিকুলার পজিটিভ, পার্টিকুলার নেগেটিভ। ইউনিভার্সাল পজিটিভ অলওয়েজ শুরু হয় অল দিয়ে, ইউনিভার্সাল নেগেটিভ নো দিয়ে, পার্টিকুলার পজিটিভ সাম দিয়ে, পার্টিকুলার নেগেটিভ সাম নট দিয়ে। এইটুকু যদি বুঝে নিতে পারো, পরবর্তীকালে মানে এখানে যদি কোনো সমস্যা না থাকে এই প্রিমাইস, প্রপোজিশন, আর্গুমেন্ট, কনক্লুশনে, এরপরে আর বোঝার কোনো সমস্যা হবে না।